আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম, কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না? তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন। মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল, যেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই। যা বলছি সেটাই শোনো। তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম। নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল। চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর চাচি, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর প্রতিদিন এমন গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি বাইরে সোফায় বসে টিভি দেখছিলাম। প্রায় ২৫ দিন হলো চাচার বাড়িতে আছি। চাচা বেশিরভাগ সময় বিদেশে থাকেন, তাই তাদের অনুপস্থিতিতে আমি প্রায়ই তাদের বাড়িতে থাকি। তবে এবার চাচা আমাকে একটু অন্যরকম কথা বললেন। তার চোখে অপারেশন হয়েছে এবং ডাক্তার বলেছিলেন যে আগামী ১ মাস তার চোখে ব্যান্ডেজ থাকবে। এই সময়টায় তিনি চাচ্ছিলেন আমি যেন তার পাশে থেকে তাকে সাহায্য করি, কারণ তিনি কিছুই দেখতে পারছিলেন না এবং তার স্ত্রীও এখনও ছোট। এজন্যই তিনি আমার সাহায্য চেয়েছিলেন। তবে আমি জানতাম না যে এই সাহায্য আমার জন্য কতটা কঠিন হতে চলেছে। একদিন হঠাৎ ফোন বেজে উঠল। দেখি চাচার কল। চাচা জানালেন তিনি বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমি দ্রুত গিয়ে দেখি চাচা তার ২২ বছরের স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছেন। এই প্রথমবার চাচির সাথে আমার দেখা হল, কারণ এর আগে চাচা যখনই ফিরতেন আমি এখানে উপস্থিত থাকতাম না। চাচিকে দেখে কিছুক্ষণ থমকে গেলাম। তার সৌন্দর্য দেখে মনে হল এমন মেয়ের মতো রূপসী আমি আগে কখনো দেখিনি। যে কোনো পুরুষ তার সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য। চাচা বিদেশে থাকাকালীন চাচির সাথে পরিচয় হয়েছিল এবং সেখানেই তারা বিয়ে করেছিলেন। চাচির সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছিল চাচা সত্যিই ভাগ্যবান। কিন্তু চাচির চোখে আমি এক ধরনের রহস্যময় দৃষ্টি লক্ষ্য করছিলাম, যা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। চাচা আমাকে ডাকছিলেন, কিন্তু আমার চোখ চাচির দিকেই ছিল। আমি দ্রুত চাচার প্রশ্নের উত্তর দিয়ে তাদের ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢোকার সময় হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। ঘুরে দেখি চাচি এক রকম অদ্ভুত হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। চাচি আমার দিকে এমনভাবে তাকিয়ে হাসছিলেন যেন হাজারো প্রশ্ন লুকিয়ে আছে তার সেই হাসিতে। আমি কোনো উত্তর দিতে চাইছিলাম না, কারণ আমি জানতাম উত্তর দিলে হয়তো এমন কিছু হতে পারে যা চাচার জন্য ভালো হবে না। আমি দ্রুত চাচাকে ঘরের ভেতর নিয়ে এলাম এবং তাকে বসতে বললাম। তখনই চাচির কণ্ঠ শুনলাম, কুনাল, একটু বলো তো রান্নাঘরে কোনো জিনিস কোথায় রাখা আছে? তার কথায় আমি একটু অস্বস্তি অনুভব করলাম। তার প্রথম দেখাতেই মনে হয়েছিল যে তিনি সঠিক চরিত্রের কেউ নন, তবে আমিও জানতাম বাড়ির সম্মানের ব্যাপার রয়েছে। আমি চাই না আমার জন্য এমন কাউকে এই সম্মান নষ্ট হতে দেব। তাই নিজেকে সামলিয়ে যতদূর সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু যতবার দূরে যেতে চাইতাম তিনি ততবার আমার কাছে আসার চেষ্টা করছিলেন। চাচা তখন বললেন, যাও, তোমার চাচিকে রান্নাঘরের বিষয়টা বুঝিয়ে দাও। নিরুপায় হয়ে উঠে দাঁড়ালাম এবং রান্নাঘরের দিকে এগোলাম। দরজার কাছে পৌঁছে দেখি চাচি যেন অন্য এক রকমভাবে তাকিয়ে আছেন, যা আমাকে কাঁপিয়ে তুলেছিল। এই পরিস্থিতি আমাকে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আমি সামনে থাকা দৃশ্য থেকে চোখ সরাতে চাচ্ছিলাম, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। আমার ২২ বছর বয়সী চাচি আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন, আর এতে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। হঠাৎ তার কণ্ঠ শুনতে পেলাম, আরে কুনাল, ওখানে কেন দাঁড়িয়ে আছ? এখানে এসে দেখাও তো রান্নাঘরের জিনিসপত্র কোথায় আছে। চাচির কথা বলার ভঙ্গি এমন ছিল যেন সেটি একদম স্বাভাবিক। কিন্তু আমার জন্য এই মুহূর্তটা ছিল ভীষণ অস্বস্তিকর। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ জানতাম বেশি সময় তাকিয়ে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারি, যা কোনোভাবেই চাইনি। আমি যখন তার কাছাকাছি দাঁড়ালাম তখন হঠাৎ তিনি আমার কাঁধে হাত রাখলেন। মনে হলো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আর আমি তাড়াতাড়ি পিছিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই তিনি মুচকি হেসে বললেন, বাহ, তুমি তো আসলেই বেশ সৎ। ভাবতেই পারিনি তুমি এতটা সরল। আমার ধারণা ছিল তোমার চরিত্র অন্যরকম। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এমনভাবে বলছিলেন যেন আমার পুরো জীবনটাই তিনি জানেন। তার এমন কথায় যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। এমন কিছু কথা ছিল যা আমার পরিবারের কেউই জানত না।
এমনকি বেশিরভাগ বন্ধুর কাছেও কখনো বলিনি। তাই চাচির মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার এত অবাক হওয়ার দরকার নেই, আমার জন্য এসব জানা কঠিন কিছু না। এই কথা বলেই তিনি চোখ মারলেন। তখনই বুঝতে পারলাম এই মহিলা খুবই চালাক এবং তার সাথে কোনো ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা। তাই আমি ঠিক করলাম আর বেশি সময় এখানে না থেকে বাড়ি ফিরে যাব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম, কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না? তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন। মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল, যেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই। যা বলছি সেটাই শোনো। তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম। নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল। চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। তাকে আবারও দেখতে গিয়ে মন আবারও অস্থির হয়ে পড়ল। কিন্তু তার দিকে এগোনোর আগেই হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম। চাচা এসে পড়েছিলেন। আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। আমাকে দেখে চাচি মুখ বাঁকালেন এবং বললেন, ভয় পেও না, তিনি কিছুই দেখতে পাবেন না। তার কথায় কোনো উত্তর না দিয়ে আমি চাচার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনার কিছু লাগবে কি? তিনি মাথা নাড়িয়ে বললেন, না, আমার কিছুই লাগবে না। তবে আমি চাই তুমি। চাচা আমাকে বললেন, তোমার চাচিকে ফার্ম হাউসে নিয়ে যাও, কারণ এখান থেকে যাওয়ার আগে থেকেই সে সেখানে যাওয়ার জন্য খুব উৎসাহী ছিল। তুমি জানো সেই এলাকাটা কত সুন্দর। যখন তাকে ফার্ম হাউসের ছবিগুলো দেখালাম, তখন থেকেই সে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। আমি একবার চাচির দিকে তাকালাম আর দেখলাম তিনি আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছেন। হঠাৎ তিনি এমনভাবে ইশারা করলেন যে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। মনে হল চাচাকে না বলে দিই। কিন্তু চাচা অনেকটা অনুরোধের সুরেই আমাকে বলেছিলেন। আমি চাচাকে আমাদের সাথে যেতে বললাম, কিন্তু তিনি ক্লান্তির কথা জানিয়ে থেকে যেতে চাইলেন। তিনি বললেন, আমি এখানে বিশ্রাম নেব, তোমরা দুজনেই যাও। চাচিও উৎসাহ নিয়ে বললেন, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি চলো। এই বলে তিনি আমার হাত ধরে টেনে সামনের দিকে নিয়ে যেতে শুরু করলেন। আমি পেছনে ফিরে চাচার দিকে তাকালাম, কিন্তু তিনি অন্যদিকে মনোযোগী ছিলেন এবং আমাদের দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। এদিকে চাচি আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন, যার স্পর্শে আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। অবশেষে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তাকে কড়া সুরে বললাম, আমার সাথে এমন আচরণ করার কোনো প্রয়োজন নেই। তুমি যেভাবে আমাকে ভাবছ, আমি সেরকম নই, আর তোমার কোনো ইচ্ছাও আমি পূরণ করব না। আমার কথা শুনে তার চোখে জল চলে এলো, কিন্তু আমি তার দিকে আর একবারও তাকালাম না। তাই এতে আমার কোনো প্রভাব পড়ল না। তবে মনে হচ্ছিল ২২ বছর বয়সী একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে সে আমার উপর নির্ভরশীল। এমন ভাবনাই আমাকে ভীষণ অস্থির করে তুলেছিল। আমি দ্রুত সেখানে থেকে সরে এসে নিজের ঘরে চলে এলাম। বুক ভরে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে এই সমস্যার সমাধান করব। তার আচরণে আমি বেশ বুঝতে পেরেছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সহজ হবে না। অবশেষে বুঝতে পারলাম, আমারও সীমাবদ্ধতা আছে এবং অনেকক্ষণ ধরে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই সাথে মনে হচ্ছিল, সুযোগ এখনই আমার সামনে। কিন্তু এমন চিন্তা মাথায় আসতেই দুহাতে নিজের মাথা চেপে ধরলাম এবং মনে মনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলাম। হঠাৎ শরীরটা খারাপ লাগতে শুরু করল, তাই চাচার কাছে গিয়ে বললাম, আজ হয়তো আমি যেতে পারব না। কিন্তু তখনই চাচিকে সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবং এক মুহূর্তে থমকে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক অনন্য সৌন্দর্যের ঝলক দেখা দিচ্ছে। আমি দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখ ফিরে যাচ্ছিল। মনে হচ্ছিল নিজের আবেগকে সামলে রাখা কঠিন হয়ে পড়ছে। সেই মুহূর্তে ভাবলাম, হয়তো তার ইচ্ছাটি সম্মান জানানোই সঠিক হবে। যদি সে নিজেই এতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে আমি কেন পিছু হটব? এমনটা ভেবে অজান্তেই মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল ভেতরে লুকিয়ে থাকা এক দুর্বলতা যেন ধীরে ধীরে আত্মবিশ্বাসের রূপ নিচ্ছে। যখন কেউ আন্তরিকভাবে সৌন্দর্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, তখন নিজেকে সংযত রাখা সহজ নয়। শুরুর দিকে নিজেকে সামলে রাখা কঠিন ছিল, কিন্তু একবার মনে হলো যে পরিস্থিতি মেনে নিলে সব সহজ হয়ে যাবে। তখন থেকেই মনে একটা স্বস্তি এলো, সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করল। তাই বেশ আত্মবিশ্বাসের সুরে বললাম, চলো, আমাদের যাত্রা শুরু করতে হবে।
আমি চাচাকে বললাম, দ্রুত না গেলে আবহাওয়া খারাপ হয়ে যাবে। আমার কথা শুনে চাচা বললেন, আবহাওয়া খারাপ হয়ে গেলে দুজনেই সেখানেই থেকে যেও। চাচার এমন সহজভাবে বিশ্বাস করাটা দেখে আমার মনে একটু অপরাধ বোধ তৈরি হল। চাচা আমার ওপর যে আস্থা রেখেছেন সেটা মনে হতেই অস্বস্তি হচ্ছিল। তখন হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত ধরেছে। তাকিয়ে দেখি চাচি দাঁড়িয়ে আছেন আর মিষ্টি করে হাসছেন। চাচি বললেন, চলো, আর দেরি কেন? আমি হেসে ফেললাম, যা দেখে চাচি একটু বিস্মিত হয়ে নিচু হয়ে তাকালেন। তাকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলাম। পথে তিনি মুচকি হেসে বললেন, তোমার তো সাহস এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমিও হেসে উত্তর দিলাম, সামনে এমন একজন সুন্দরী থাকলে কারই বা সাহস থাকে। তার হাসিটা বেশ মোহময় ছিল। যদি বলি তিনি সম্পূর্ণ রূপের আধার, তাতে ভুল কিছু হবে না। তার কণ্ঠ থেকে শুরু করে তার হাসি, সবই বেশ আকর্ষণীয় ছিল। তখন বললাম, সেখানে গিয়েও কি তুমি অন্যদেরও এমন করে আকর্ষণ করবে? আমার কথা শুনে প্রথমে সে একটু রেগে আমার দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ পরই হেসে উঠল। তার এমন আচরণ দেখে অবাক হলাম, কারণ আমি তো কোনো মজা করিনি, শুধু সোজাসুজি এক প্রশ্ন করেছিলাম। সে বলল, না, আমি ওখানকার অন্য কাউকে আকর্ষণ করার চেষ্টা করিনি। তোমার চাচা আমাকে ঘরে রেখে বাইরে যেতেন, যাতে কারো সাথে আমার কোনো সম্পর্ক না হয়। তার কথা শুনে কিছুটা হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন এমন করতেন? সে হেসে বলল, আসলে একবার তোমার চাচা আমাকে কিছু ভুলভাবে ধরে ফেলেছিলেন। তখন আমি মিথ্যে বলেছিলাম যে সে আমার দূরের আত্মীয়। কিন্তু তুমি তো জানো তোমার চাচা কতটা সরল মানুষ। তিনি এখনও আমাদের একসাথে যেতে দিয়েছেন, যদিও জানেন যে আমরা দুজনেই তরুণ। বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে কখন পরিস্থিতি খারাপ হতে পারে। তার কথা শুনে আমি মাথা নাড়লাম এবং বললাম, না, চাচা আমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তার এই বিশ্বাসকে কখনো ভুল ব্যাখ্যা করতে দিও না। সামনে তো বাবার চালাকি বেশিক্ষণ টিকতে পারে না। আমার কথা শুনে সে হাসল এবং বলল, হয়তো তাই হবে, কিন্তু আমার ব্যাপারে সে একেবারেই বোকা। আর এটা নিয়ে আমি বেশ খুশি। এখনও তুমি জানো না যে সে আমাকে কতটা বড় আনন্দ দিতে চলেছে। আমি ওর দিকে তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল। ফার্মহাউস এখানে থেকে প্রায় 2 ঘন্টার পথ। আমরা প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। আমার মনে হচ্ছিল যেন উড়ে সেখানে পৌঁছে যাই। যত দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম ততই যেন বাধা আসছিল। প্রথমে গাড়ির যান্ত্রিক সমস্যা দেখা দিল, তারপর হঠাৎ করেই পেট্রোল শেষ হয়ে গেল। আমি তখনও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি। চাচি চিন্তিত চোখে তাকিয়ে বললেন, এটা কি মজা করছ? তুমি বুঝতে পারছ না যে আমার ধৈর্য হারিয়ে ফেলছি? আমি তাকে বকাচকা করে বললাম, আমার অবস্থাও একই। তাই দয়া করে আমাকে আর কথা শোনাতে এসো না। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে গাড়ি ঠিক হল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং আবার ফার্মহাউসের পথে এগোতে লাগলাম। সেখানে পৌঁছাতেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বাইরে এমন আবহাওয়ায় গাড়ি চালানো মানেই বিপদকে আমন্ত্রণ জানানো। আমাকে দেখে চাচি হাসতে লাগল এবং বলল, দেখো, প্রকৃতিও আজ আমাদের পাশে আছে, মানে আজকের দিনটা আমাদের। ওর কথা শুনে আমিও একটু হেসে ফেললাম। তখন আমরা ফার্ম হাউজে এর সামনে ছিলাম। আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় হঠাৎ পেছনে কারও উপস্থিতি অনুভব করলাম। পিছনে ফিরে তাকাতেই দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে মনে হলো যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সেখানে আমার চাচার পরিবারের অর্ধেক মানুষ হাজির। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে আমার নানি এগিয়ে এলেন এবং হাসিমুখে বললেন, এই যে তোমরা, এত দেরি করে এলে কেন? প্রশ্নটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম। আমার মনের ভেতর তখন চিন্তার ঝড়, ভাবছিলাম হয়তো কেউ আমাদের আগের কথোপকথন শুনে ফেলেছে। কিন্তু নানির ব্যবহারে তেমন কিছু বোঝা গেল না। তার কথা শুনে মনে হলো না যে তিনি আমাদের আগের কথা শুনেছেন। আমি একবার চাচির দিকে তাকালাম। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, যেন প্রচণ্ড বিব্রত। ওর এমন অবস্থা দেখে আমার হাসি পাচ্ছিল, আবার পরিবারের উপর একটু রাগও হচ্ছিল। কারণ এত পরিকল্পনা করেও এখানে এসে সব এলোমেলো হয়ে গেল। চাচির মেজাজ খুব খারাপ ছিল, আর সে যেন ইচ্ছা করে সবার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি বারবার চোখের ইশারায় শান্ত থাকার সংকেত দিলাম, কিন্তু সে কোনো মনোযোগই দিল না। ওকে দেখে মনে হচ্ছিল যেন তার মাথা ঠিক নেই, প্রচণ্ড রাগে আছে,
নানি তাকে দেখে অবাক হয়ে আমাকে বললেন, এই মেয়েটার কি হল? সবার সাথে এমন করে কেন কথা বলছে? নানির কথা শুনে আমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমি কি বলতাম তাদের? আমাদের যে পরিকল্পনা ছিল সেটা আপনি সবাই এসে একেবারে বিফল করে দিয়েছেন। আমার মুখে হতাশার ছাপ দেখে নানি বললেন, সত্যি বলো, তোমরা ঠিক কী ভেবে এখানে বসেছিলে? তার কথা শুনে মনে হলো যেন আকাশ আমার মাথার উপর ভেঙে পড়েছে। নানির প্রশ্নে আমি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালাম। তারপর বললাম, আসলে আমরা ভাবিনি যে আপনারা সবাই এখানে থাকবেন। নানি হাসি মুখে বললেন, আমরাও তো পরিবার, তোমাদের কাছের মানুষ। তবে কেন ও এত বিরক্ত হচ্ছে? তার কথায় আমি কাঁধ ঝাঁকিয়ে কিছু না বোঝার ভঙ্গি করলাম, আর নানি খুশি মনে আরও কিছু বলতে লাগলেন। আমি তখন চুপচাপ বসে সবার কথাবার্তা শুনছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না কে, তবে কিছুক্ষণ পরেই ভুল ভাঙল। দেখলাম চাচি নয়, আমার এক কাজিন আমার দিকে তাকিয়ে আছে। আমাদের চোখাচোখি হতেই সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, তার মুখে লাজুক হাসির আভা ফুটে উঠল। সবটা দেখে এক মুহূর্তের জন্য আমার বিশ্বাস করতে পারছিলাম না, কারণ ছোটবেলা থেকেই আমি এই কাজিনকে পছন্দ করতাম। তবে কখনো মায়ের কাছে সম্পর্কের বিষয়ে কিছু বলিনি, মনে হতো ওরা ধনী পরিবার থেকে, আর আমাদের মতো সাধারণ পরিবারের সাথে ওদের সম্পর্ক হবে না। কিন্তু ওর আজকের এই তাকানোর ভঙ্গি আর মৃদু হাসি বলে দিচ্ছিল যে সম্ভবত সেও আমাকে পছন্দ করে এবং কাছে টানতে চায়। আমিও হেসে ওর দিকে তাকালাম, ঠিক তখনই মনে হলো কেউ যেন আমায় খোঁচা দিল। তাড়াতাড়ি অন্যদিকে তাকাতেই দেখি চাচি বসে আছেন, রাগে আমার দিকে তাকিয়ে আছেন। চাচির সেই রাগী চেহারা দেখে আমি হাসলাম, তবে সে এতটাই রাগে ছিল যে ওর মুখে হাসিও ফুটছিল না। যাই হোক, সবকিছু এমনিতেই গিয়ে একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। একদিকে ভালোই হয়েছে। রাতে চাচি এসে বললেন, আমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে। আমি একবার বাইরে তাকালাম, তখন আবহাওয়া বেশ খারাপ ছিল। তাকে বললাম, এখন যাওয়া সম্ভব নয়। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়ায় গাড়ি চালানো বিপজ্জনক। ভালো হয় তুমি সকালে যাও। কিন্তু সে একরকম বাচ্চাদের মতো জেদ ধরল। কিছুক্ষণ পর ওকে ওর মতো রেখে আমি দ্রুত নিজের ঘরে ফিরে গেলাম, কারণ এই মুহূর্তে ও যেন আমার উপর জোর করে আধিপত্য করার চেষ্টা করছিল। অথচ আমি কখনোই এমন মানুষ ছিলাম না যে কোনো মেয়েকে জীবনের ঝামেলা হিসেবে দেখে। সকালে দরজায় টোকা পড়তেই আমার ঘুম ভাঙল। দেখলাম চাচি দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে সে ঘরে ঢোকার চেষ্টা করতেই আমি তাকে থামিয়ে বললাম, সাবধান, এখানে কোনো ঝামেলা করার চেষ্টা করো না। সে কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল, এবং তার অবাক হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু রাতে আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম। কারণ আমি জানতাম একজন ভদ্র মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, যে সত্যিই আমাকে ভালোবাসে। আমি ঠিক করেছিলাম নিজেকে ওর জন্যই সংরক্ষণ করব। আর চাচির মতো লোকের জন্য সবসময় আশেপাশে অনেকেই থাকে, তাই নিজেকে অপ্রয়োজনীয় ঝামেলায় ফেলার চিন্তা থেকে পিছিয়ে এলাম। কারণ আমি জানতাম, আজ যদি এমন কিছু করি, তাহলে বাকি জীবন আমার জন্য অনুশোচনার কারণ হয়ে থাকবে। এর থেকে ভালো যে আমি এমন একটি মেয়ের সঙ্গী হই, যার সঙ্গে জীবন কাটিয়ে সুখী থাকব। এক মুহূর্তেই আমি মনস্থির করলাম। চাচি তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তার অবাক হওয়াটা সে হাসি মুখে বলল, আমি জানি এই বাড়ির লোকেদের কারণেই তুমি আমার কাছে আসছ না। কিন্তু চিন্তা করো না, যখন আমরা বাড়িতে ফিরব, তখন আর কেউ থাকবে না। তার কথা শুনে আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর তাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। রাতে সে আবারও হালকা পোশাক পরে আমার সামনে এসে হাজির হল, যেন কিছু বলার জন্য প্রস্তুত। আমি তাকে পিছিয়ে দিলাম এবং সে হতভম্ব হয়ে চুপ হয়ে গেল। সেই সময় চাচা ঘরে এসে হাজির। চাচা বুঝতে পারলেন এই মহিলার আসল চেহারা। সবকিছু পরিষ্কার হওয়ার পর চাচা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বললেন। কারণ চাচা এর আগেও অনেকবার চাচির অপকর্ম নিজ হাতে ধরেছিলেন, কিন্তু তাকে ভালো হওয়ার জন্য কিছু সুযোগ দিয়েছিলেন। কিন্তু চাচি আর ভালো হননি, বরং দিনে দিনে আরও খারাপ হয়েছিলেন। আমি মনে মনে ধন্যবাদ দিলাম যে এমন কোনো কাজ করিনি যাতে চাচার কাছে ছোট হয়ে যায়। এই অভিজ্ঞতা থেকে বড় শিক্ষা পেলাম। কিছুদিন পর আমার কাজিনের সাথে সম্পর্কের কথা পাকাপাকি করলাম, এবং এক সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমি তার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি।
গল্পের প্রধান চরিত্র এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তার উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু সে নিজেকে সংযত করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে বোঝা যায় কঠিন সময়েও আত্মনিয়ন্ত্রণ ধরে রাখা এবং নিজেকে সঠিক পথে পরিচালিত করা গুরুত্বপূর্ণ। নৈতিক স্থিতিশীলতা ও মানসিক শক্তি একজন মানুষের জীবনকে সুন্দর ও সম্মানজনক করে তোলে। গল্পের প্রধান চরিত্র এমন একটি সম্পর্ক বেছে নেয় যা তার জীবনকে শান্তি ও সুখে পূর্ণ করে। সঙ্গীর ক্ষেত্রে সঠিক মানুষকে বেছে নেওয়া জীবনের শান্তি ও আনন্দের মূল কারণ হতে পারে। তাই জীবনের সঙ্গী নির্বাচনে সতর্কতা ও বুদ্ধিমত্তার প্রয়োজন গল্পের চাচির চরিত্র থেকে বোঝা যায়। নেতিবাচক ও অসৎ ব্যক্তিরা নিজেদের সাথে সাথে আশেপাশের মানুষের জীবনেও সমস্যা সৃষ্টি করতে পারে। এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি। গল্পে চাচার সিদ্ধান্ত ও চরিত্রের শিক্ষা থেকে বোঝা যায় একজন ব্যক্তির জীবনে যে সম্পর্কগুলি স্বাস্থ্যকর ও ইতিবাচক সেগুলো ধরে রাখা দরকার। অন্যদিকে যেসব সম্পর্কের মধ্যে অসৎ চরিত্র, অশান্তি ও অসদাচরণ রয়েছে সেগুলিকে দূরে রাখাই মঙ্গল। গল্পের প্রধান চরিত্র যেভাবে তার নৈতিক আদর্শ বজায় রাখে এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়, তা থেকে বোঝা যায় জীবনের যেকোনো সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী সুখকে অগ্রাধিকার দেওয়া উচিত। সাময়িক আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ভবিষ্যতে অনুশোচনায় পড়তে হতে পারে। গল্পের চরিত্রটি যেভাবে তার নিজের জন্য অপেক্ষা করা সৎ ও ভালোবাসার মানুষটির জন্য নিজেকে সংরক্ষণ করে, তা থেকে বোঝা যায় জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি নিষ্ঠা থাকা আবশ্যক। এটি জীবনের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভাইকে ডাকতে গিয়ে দেখলাম সে তার রুমে নেই। আমি মায়ের রুমের কাছে ফিরে গিয়ে দরজায় টোকা দিতে যাচ্ছিলাম, তখন হঠাৎ ভেতর থেকে ভাইয়ের গলার শব্দ শুনতে পেলাম। বুঝলাম ভাইয়া মায়ের সাথেই আছে। রাত তখন প্রায় 2টা, আর আমি ভাবতে লাগলাম কেন মা এমন অদ্ভুত শব্দ করছেন। সারা রাত সেই রুম থেকে একই ধরনের আওয়াজ আসছিল, যা আমাকে ঘুমাতে দেয়নি। ভাবছিলাম ভাইয়া মায়ের রুমে সারা রাত কি করছে। চিন্তায় পাগল প্রায় হয়ে গেলাম, আর সারা রাত একটুও ঘুমাতে পারলাম না। তাই ভাবলাম মা অসুস্থ কিনা দেখে আসি। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমি হতভম্ব হয়ে যাই। দেখলাম ভাইয়া আর মা। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া। 1 বছর আগে আমার দাদু ঠাকুমা আমাদের সঙ্গে থাকত। একদিন আমার ঠাকুমা আর মা বাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। সেই দুর্ঘটনায় মা এবং ঠাকুমা আমাদের ছেড়ে চলে যান। তখন থেকে বাড়িতে আমরা মাত্র 4 জন ছিলাম, আমি, আমার ভাই, দাদু আর বাবা। পাড়া প্রতিবেশীরা বাবাকে পুনরায় বিয়ে করার জন্য পরামর্শ দিতে থাকেন, কিন্তু বাবা তাতে রাজি হননি। 8 মাস আগে দাদু আমাদের বাড়িতে একজন কাজের মেয়েকে রাখেন। আমি তখন 13 বছর বয়সী ছিলাম, তাই রান্নার চেষ্টা করলেও সব সময় সফল হতাম না। এদিকে বাবার রেস্তোরাঁও যাওয়া আসা চলত, এবং সেখানে এক 27 বছর বয়সী মেয়ে নিয়মিত আসত। তার নাম মারিয়া, এবং সে বাবার থেকে প্রায় 15 বছর ছোট ছিল। তবুও সে বাবার প্রতি আগ্রহী ছিল, বাবাকে অনেক পছন্দ করত। আর বাবা তখন 42 বছর বয়সী ছিলেন। একদিন মারিয়া হাত মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিল যখন আমার বাবা ডিনার করতে গিয়েছিলেন একটি রেস্তোরাঁয়। সেখানে একটি মেয়ে একা বসেছিল এবং কিছু বেপরোয়া যুবক এসে তাকে বিরক্ত করতে শুরু করে। বাবার নজরে বিশ্বাসটা পড়ে, তাই তিনি গিয়ে মেয়েটির পাশে বসে কথা বলতে শুরু করেন। এতে যুবকরা সরে যায়। এরপর থেকে মারিয়া আর আমার বাবার মধ্যে আলাপচারিতা শুরু হয়। যতবারই আমরা রেস্তোরাঁও যেতাম, মেয়েটি আমাদের টেবিলে এসে বাবার সঙ্গে কথা বলত। ধীরে ধীরে আমার বাবার সঙ্গে মেয়েটির সম্পর্ক বাড়তে থাকে। একদিন মেয়েটি বাবাকে জানায় সে একটি রুম ভাড়া নিতে চায়, বাবার সাথে সময় কাটাতে চায়। কিন্তু বাবা বিশ্বাসটা এড়িয়ে যান। পরদিন মেয়েটি আবার ফোন করে বাবাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে কিছু লোক মারিয়াকে বাধা দেয় এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। একজন সাহসী মানুষ হিসেবে আমার বাবা মারিয়াকে রক্ষা করতে এগিয়ে যান। পরিস্থিতি সামলাতে বাবার কিছু সাহসী পদক্ষেপ নিতে হয় এবং অবশেষে মেয়েটি বিপদ থেকে মুক্তি পায়। এই ঘটনার পর মারিয়া এবং আমার বাবার সম্পর্ক আরও গভীর হয় এবং তারা বিয়ে করে। এখন মারিয়া আমাদের পরিবারের অংশ এবং আমার নতুন মা হয়ে উঠেছেন।
প্রথমবারের মতো আমি তাকে দেখলাম, তিনি অনেক সুন্দর। আমার বাবার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে এবং আমি তাদের সুখী দাম্পত্য জীবন প্রত্যক্ষ করছি। এই দিকে আমার নতুন মাকে দেখে মনে হচ্ছিল বাবার থেকেও আমার ভাইয়া অনেক খুশি হয়েছে। তারপর আমি বাবার সাথে দেখা করতে গেলাম, দেখি বাবা রুমে নাই। পরে যখন বাবা বাথরুম থেকে বের হয়ে তার রুমে যাচ্ছিলেন, আমি তাকে আলিঙ্গন করে নিজের রুমে ফিরে এলাম। প্রতি রাতে বাবার সাথে দেখা করেই ঘুমাতে যেতাম। আমার নতুন মা আমার উপর কখনো রাগ করতেন না, বিশেষ করে যখন থেকে বাবা দ্বিতীয়বার বিয়ে করেছেন। নতুন মা বাবাকে খুব ভালোবাসতে শুরু করেছিলেন এবং বাড়িতে সবসময় আনন্দমুখর পরিবেশ বিরাজ করত। এখন আমরা সবাই মায়ের হাতের রান্না খেতে শুরু করেছি। আমার ভাই নতুন মায়ের রান্না খাওয়ার জন্য এতটাই আগ্রহী ছিল যে কখনো কখনো সে কলেজে না গিয়ে মায়ের সাথে সময় কাটাত। সে তার মায়ের সঙ্গে গল্প করত এবং মায়ের হাতে তৈরি সুস্বাদু খাবার খেত। সেদিনও ভাই সকালে কলেজ গিয়েছিল, কিন্তু পরে তার রুমে ফিরে এসে ছবি আঁকতে শুরু করল। হঠাৎ আমার মায়ের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম, যেন কিছু অস্বাভাবিক ঘটছে। আমি দরজার কাছে যেতেই ভাই এগিয়ে এসে বলল, আম্মু একটু অসুবিধায় পড়েছে, তবে আমি দেখছি। আমি মনে করলাম হয়তো মায়ের সাথে কিছু জরুরি কথা আছে, তাই কিছুক্ষণ পরে ভাই রুম থেকে বের হয়ে এলো। ভাই বলল, কিছু না, বাথরুমের লাইট নষ্ট হয়েছিল, সেটাই ঠিক করতে গিয়েছিলাম। আমি ভাবতে লাগলাম ভাইয়া নতুন মায়ের বেশি যত্ন নিচ্ছে। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। ভাইজের জন্মদিনে আমরা সবাই একসঙ্গে খুব আনন্দ করেছিলাম। তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপহার নিয়ে এসেছিল, যা দেখে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি কৌতূহলী হয়ে ভাইয়ের রুমে গেলাম। সেখানে না পৌঁছাতে পারলেও দূর থেকে দেখলাম মা এবং ভাইয়ের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে। আমি রুমে ঢুকেই যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। ভাইয়া মাকে জড়িয়ে আছে। আমাক দেখা মাত্রই তারা সরে গেল। আমি তাদেরকে বললাম, তোমরা কি করছ? মা বলল, কিছু না তো। আমি তোমার ভাইকে জন্মদিনের উপহার দিচ্ছিলাম। আমি মাকে বললাম, কোথায় উপহার? একটু পরে মা ভাইজের জন্য একটি উপহার বের করে দিলেন। সেই মুহূর্তে আমার মনে অস্বস্তি থাকলেও সব সন্দেহ দূর হয়ে গেল যখন ভাই উপহারটি হাতে পেল এবং মা হাসি মুখে তাকে শুভেচ্ছা জানালেন। কিন্তু মনে মনে ভাবতে থাকলাম, কিন্তু মা ভাইয়ার সাথে এই রকম ভাবেছিল কেন? আমার মায়ের মা একদিন মারিয়াকে বললেন, তুমি এই বাড়িটা খুব সুন্দরভাবে সামলেছ। আমি নিশ্চিত তুমি শাশুড়ির দায়িত্বও ভালোভাবে পালন করতে পারবে। তখন আমার নতুন মায়ের মা, অর্থাৎ আমার দ্বিতীয় নানি, আমাদের বাড়িতে এসে ভাইয়ার জন্যে বিয়ের প্রস্তাব দিলেন। ভাইজাও বলল, এখন কি আমার বিয়ের সময় হয়েছে? নতুন মা যখন ভাইজের বিয়ের কথা শুনলেন, আমাদের মা বললেন যে এখনই বিয়ের জন্য সঠিক সময় নয়। তিনি বললেন, ভাইজের বিয়ে কিছু সময়ের জন্য স্থগিত থাকুক, এরপরে তিনি এই বিষয়ে আলোচনা শেষ করেন। মা আসার পর থেকে 1-5-2-0 দিন কেটে গেল এবং আমি মাঝে মাঝে ভাইয়ের রুমে যেতাম। 1 মাস কেটে গেল এইভাবে। সব সময় ভাইয়া মায়ের সাথেই বেশি সময় কাটাত। একদিন আমার মা মারিয়া কিছু কথা বললেন, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তিনি বললেন, তোর ভাই প্রতি রাতে ঘুম থেকে উঠে কোথাও যায়। এটা শুনে আমার মনে হলো ভাইয়ের সাথে কথা বলা দরকার। কিছুক্ষণ পরে ভাই বাড়িতে এলে দেখি মা তাকে খাওয়াচ্ছেন। আমি বাবার রুমে গিয়ে বাবার সাথে কথা বললাম। একদিন রাতে আমি দেখলাম ভাইয়ের রুমে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি বুঝতে পারলাম যে দুজনের মধ্যে কিছু চলছে। সেই রাতে বাবা বাড়িতে আসেননি, কারণ তাকে কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। আমি দেখলাম ভাই মায়ের সাথে কথা বলছে এবং তারা দুজনেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি ভাইয়ের চোখের জল মুছে দিয়ে তাকে সান্ত্বনা দিলাম। এই সময়ে আমি প্রথমবারের মতো দেখলাম মায়ের মুখেও একটা বিষণ্ণতা ছিল। আমি রান্নাঘরে গিয়ে মায়ের জন্য পানি নিয়ে এলাম এবং বললাম, মা, তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। কিন্তু কী বিষয়ে তারা কষ্ট পাচ্ছে সেটা তা আমাকে বলল না। এরপর 5 দিন এভাবেই কেটে গেল। আমার ছবি তোলার শখ ছিল, তাই আমি নতুন মায়ের ছবি তোলার সিদ্ধান্ত নিলাম। মায়ের রুমে গিয়ে তাকে বসতে বললাম এবং তার ছবি তোলা শুরু করলাম। মা তার চুলগুলো সরিয়ে একদিকে বসেছিলেন আর আমি ছবি তুলতে লাগলাম। হঠাৎ দেখি মায়ের পিঠে কিছু দাগ রয়েছে। মা বললেন, এগুলো তোমার বাবার ভালোবাসার চিহ্ন, কিন্তু আমি জানি বাবা গত 5 দিন বাড়িতে ছিলেন না। তখনই বুঝলাম মা আমাকে পুরো সত্যটা বলেননি। আমার ভাইয়ের প্রতি সন্দেহ আরও বেড়ে গেল। পরের দিনগুলোতে আমি মায়ের অনেক ছবি তুললাম এবং সেগুলো আমার রুমে রাখলাম। মায়ের ছবিগুলো দেখে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই। ভাইয়ের কথা মনে পড়ে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম।
মা ও ভাইদের সম্পর্কের বিষয়ে আমি নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছিল যে বিশ্বাসটা হালকাভাবে নেওয়ার নয়। মা আর ভাইয়ার মধ্যে কিছু একটা চলছে। কারণ মা সব সময় ভাইয়ার সাথেই থাকে। মা ও ভাইকে একসঙ্গে অনেকবার দেখেছি এবং তাদের ছবি তুলেছি। যদিও কখনোই তাদের না জানিয়ে একদিন বিকেলে তোলা ছবিগুলো দেখাতে মায়ের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেদিনও বাবা বাড়িতে ছিলেন না, তাই আমি ভেবেছিলাম মা হয়তো এখনও জেগে আছেন। রাত প্রায় 12টার দিকে মায়ের রুমের কাছে পৌঁছে গেলাম এবং রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনে চিন্তিত হয়ে পড়লাম যে মা হয়তো অসুস্থ। ভাইকে ডাকতে গিয়ে দেখি সে তার রুমে নেই। তখন আমি মায়ের রুমের কাছে ফিরে এসে দরজায় টোকা দিব। তখনই দরজার ভেতর থেকে ভাইয়ের আওয়াজ শুনতে পেলাম। তার মানে ভাইয়া মায়ের সাথেই আছে। তখন প্রায় রাত 2টা বাজে এবং ভাবলাম কেন মা এমন অদ্ভুত আওয়াজ করছেন। সারারাত সেই রুম থেকে একই ধরনের আওয়াজ আসছিল, যা আমাকে ঘুমাতে দেয়নি। ভাইয়া মায়ের রুমে সারা রাত কি করছে? আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন সকালে আমি স্কুলে যেতে পারিনি, তাই বাড়িতে থাকলাম। নাস্তার সময় দেখলাম মা খুব খুশি মনে নাস্তা করছেন এবং ভাইয়াও উচ্ছ্বসিত। তারা দুজন আজ অনেক মনে হচ্ছিল অনেক খুশি। হঠাৎ আমার পায়ের উপর কিছু পড়ল, তাই মাথা নিচু করে দেখতে দেখি ভাইয়ের পা নড়াচড়া করছে আমার পায়ের সাথে। এই ঘটনা আমাকে একটু অস্বস্তিতে ফেলল, তবে আমি কিছু বললাম না। ভাইয়া মায়ের পা ভেবে আমার পা নাড়াচ্ছিল। রাত 1:00টার দিকে বাবা বাড়ি ফিরলেন এবং ঘুমিয়ে পড়লেন। মা তাকে এক গ্লাস দুধ দিলেন, যা দেখে আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি প্রতিদিন বাবাকে দুধ কেন দাও? মা হাসি মুখে বললেন, তোমার বাবার জন্য এটা দরকার, এতে উনার শক্তি বাড়ে। আমি বুঝতে পারলাম না, তাই মা বললেন, তুমি এখনও ছোট, এসব বুঝতে হবে না। পরের দিন আমি ভাইজের রুমে গিয়ে দেখলাম সে কিছু প্রস্তুতি নিচ্ছে। তার কিছুক্ষণ পর মায়ের রুম থেকে কিছু আওয়াজ শুনে আমি নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাইজের রুম থেকে আবারও সেই আওয়াজ শুনলাম। দরজাটা একটু খোলা ছিল, তাই চুপি চুপি উকি দিলাম। সামনে যা দেখলাম তাতে আমি খুবই অবাক হলাম। আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। তাই তাদের কিছু ছবি তুলে রাখলাম। পরে নিজেকে স্থির রেখে রুমে ফিরে এলাম এবং ভাই ও মায়ের কিছু পুরনো ছবি দেখতে লাগলাম। সেই ছবিগুলো দেখে আমার মনে কিছু প্রশ্ন জাগল, কিন্তু আমি তা নিয়ে ভাবতে চাইনি। মা বাবাকে ঠকাচ্ছে, আর ভাইয়াও বাবার সাথে বেইমানি করছে, যা ঠিক নয়। মায়ের কিছু কথা আমার মনে পড়ছিল, যেখানে তিনি মাঝে মাঝে ছোট ছোট কাজের জন্যে ভাইয়াকে ডেকে আনতেন তার ঘরে। আর আমি যখন সাহায্য করতে যেতাম তিনি বলতেন, তুমি এখনও ছোট, সে সময় হয়তো কিছু বুঝিনি, কিন্তু আজ আমি যা দেখলাম তা আমাকে ভাবিয়েছিল। মাথা ঠান্ডা রেখে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে বাবা অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। ভাইয়া দেরি না করে ডাক্তারকে নিয়ে এলেন। সেই দিন আমরা এক মিষ্টি খবর পেলাম, মা গর্ভবতী। আমি এই খবরে খুব খুশি হলেও মা ও ভাইয়ার মুখে এক ধরনের অস্বস্তি দেখলাম, যেন তারা খুশি নয়। সেদিন বাবা ছুটি নিয়ে সারাদিন মায়ের খেয়াল রাখলেন, তবে মায়ের আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। বিকেলের দিকে মা আবারও ভাইয়ার রুমে গেলেন। আমি কিছুক্ষণ পরেই সেই রুমের দিকে গেলাম। দরজাটা একটু খোলা ছিল, তাই ভেতরে উকি দিলাম। দেখলাম মা ভাইয়াকে জড়িয়ে আছেন আর কিছু বলছিলেন। মনে হচ্ছিল তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। ঠিক তখনই বাবা এসে আমাকে দেখে ফেললেন। তারপর বাবা রুমে ঢুকে তাদের ওই অবস্থায় দেখে ফেলে। বাবার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। মায়ের মুখ বিবর্ণ হয়ে গেল, যেন কিছু বলতে চাইছিলেন কিন্তু পারেননি। ভাইয়া লজ্জায় মাথা নিচু করে আছে। বাবা রুম থেকে বেরিয়ে আসার পর মায়ের মুখে একটা দুঃখের ছায়া দেখলাম। ভাইয়া বলতে থাকে যে মাকে নাকি সে 4 বছর থেকে ভালোবাসে, বাবারও অনেক আগে থেকে। বাবার ভয়ে এসব কথা বলতে পারেনি। আমার মা বলল যে আমার পরিবারের লোকেরা আমাকে অন্য কারো সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না তোমার ছেলের সাথে আমার সম্পর্ককে মেনে নিতে। সেই সময়ে সুনীল আমাকে বলেছিল, যদি আমি তোমাকে বিয়ে করতে না পারি, তাহলে হয়তো জীবনে অন্য কাউকে বিয়ে করতে হবে। আমরা দুজনেই তখন একটা পরিকল্পনা করেছিলাম। ভেবেছিলাম যে সুনীল এর বাবাকে বিয়ে করে পরে সব সত্যি তোমাকে জানাতাম, কিন্তু বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের পর সত্যিটা বলার সাহস আমাদের ছিল না আমাদের। তাই প্রতিদিন আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তোমাকে ঘুমিয়ে রাখতাম, যাতে আমাকে তুমি না স্পর্শ করো। তার মানে বিয়ের পর থেকে বাবা মাকে একবারও স্পর্শ করেনি।
তার মানে মায়ের পেটে বাচ্চার বাবা তাহলে আমার ভাইয়ার। আমার মায়ের কথাগুলো শুনে বাবা এসে তার কাঁধে হাত রেখে বললেন, সুনীলের ভাগ্যে সঠিক সুযোগ কখনই আসে না, তাই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল। বাবা আরও বললেন, যদি তুমি আমাকে আগে জানাতে, তাহলে তোমার জন্য সবকিছু ঠিকঠাক করতাম এবং তোমার পড়াশোনাও শেষ করতে সাহায্য করতাম। এরপর সুনীলকে বাবা মাফ করে দিলেন, কারণ তিনি তার নিজের সন্তানের ভুলগুলো মেনে নিয়েছেন। কিন্তু মনে মনে অনেক কষ্ট পেয়েছেন। পরের দিন বাবা তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিলেন। এভাবেই আমার সৎ মা হতে হতে আমার ভাবি হয়ে গেলেন। জীবনের কিছু সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া ভালো, কারণ সময় চলে যাওয়ার পরে আফসোস করার মতো কিছুই থাকে না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।